সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে আপনার ক্ষমতা কমায় দেওয়া, নিজের ক্ষমতা কমানো, এটা সংস্কার। আপনি যদি আপনার ক্ষমতা বাড়ান, একটা পরিবর্তন করে, আমি ওটাকে সংস্কার ধরবো না। বাংলাদেশে একমাত্র আসলে সেই হিসেবে সংস্কার হয়েছিল কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট। আমাদের বিএনপি এবং জামাত দুইজনের মধ্যেই এক ধরনের ভারতের প্রতি নতজানু হওয়ার এক ধরনের দেখা যাচ্ছে, যে এই যে চাঁদাবাজি, এই যে দখলদারিত্ব, এইটা অবশ্যই বিএনপি সবচেয়ে বেশি, কিন্তু জামাতও কিন্তু কিছু কিছু করেছে। এনসিপির মধ্যে যাদেরকে যেই সমস্ত ছাত্র নেতারা ছিল, আমরা কি দেখলাম যে তাদের মধ্যে এখন আমরা দেখলাম যে তাদের মধ্যে থেকে বের হয়ে আসছে যে কি ধরনের আপনার দুর্নীতি হচ্ছে। আমাদের শেয়ার মার্কেট ধসে পড়ে রয়েছে, আমাদের প্রবৃদ্ধি এখন বলা হচ্ছে 3.5% হবে, আমাদের অর্থনীতি ভেঙে পড়তেছে। আমরা কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদেরকে আমরা আমরা ইয়ের থেকে, মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার থেকে, হ্যাঁ, আমরা অনুপ্রেরণামূলক খালি কতগুলো মোটিভেশনাল টক ছাড়া আমরা কিন্তু ওনার থেকে কোনো দিক নির্দেশনামূলক কোনো কাজ পাচ্ছি না। আমার একটা অ্যাসিড টেস্ট আছে, আমি মনে করি আমরা যারা রাজনীতির বাইরে কিন্তু রাজনীতি একটু একটু বুঝি, আমাদের অ্যাসিড টেস্ট হইল গিয়া যে আপনি স্বাধীন বিচার বিভাগ দেন, আপনি স্বায়ত্তশাসিত আমলাতন্ত্র দেন, যেই আমলাতন্ত্রে হুইসেল ব্লোয়ার থাকবে, যেই আমলাতন্ত্র আপনার দুর্নীতি করতে হবে না, আপনার দুর্নীতি আপনি যাতে তাকে ব্যবহার করতে না পারেন আপনার পলিটিক্যাল এন্ডে, আপনি করেন দেখি। আমি ওইটুকু সংস্কার চাচ্ছি, আর বেশি লাগবে না আমার। হ্যাঁ, আপনি থাকেন ক্ষমতায়, কি করেন না করেন আমার আপদে, কিন্তু পুলিশ স্বাধীন হইতে হবে। হ্যাঁ, আপনি পুলিশকে উঠাবেন, আপনি ধরে একেবারে ঢুকায় দেন তাকে জেলের মধ্যে। এবং আমি মনে করি পুলিশের ধরেন একটা মার্ডার, সাধারণ মার্ডারের যদি আপনার কথার কথা সাধারণ মার্ডারের যদি যাবতীয় মানে 12 বছর হয় জেল, তাহলে পুলিশ হলে তার 24 বছর হওয়া উচিত, কারণ হি হ্যাজ ব্রোকেন এ ট্রাস্ট। হ্যাঁ, আমরা যারা সরকারি কর্মকর্তা ছিলাম, মানে আমরা যেখানে ছিলাম, আমরা মনে করতাম আমাদের উপর একটা ট্রাস্ট আছে, এই জন্য আমাদেরকে বিরাট ক্ষমতা দেওয়া হতো, সেটা আমরা ভায়োলেট করতে পারি না। বাট আমার কথা হইলো এইটা করেন, এই সংস্কারগুলো করেন দেখি, কিন্তু করতে পারবে না। দেখেন কেন পারবে না। আমাদের ওই যে বারবার বলতেছি, রাজনীতির ইকোনমি হইল দুর্নীতি। আপনি আমাদের এখন পর্যন্ত আমাদের যারা যারা মানে কাজ করবে, লিডার যারা হবে, যারা বড় বড় কর্মী হবে, যারা যা করবে, তাদের জীবিকা নির্বাহ কিভাবে হবে সেটা কিন্তু আপনারা এই প্রশ্নটাকে পাশ কাটায় যাচ্ছেন, কারণ আপনারা এটার আনসার জানেন না, কারণ আপনারা এটা নিয়ে আলোচনাও করতে চান না। কিন্তু যতক্ষণ, তার মানে কি দুর্নীতি করতে হবে, তেমন ওনারা যেহেতু দুর্নীতি করবেন, দুর্নীতি করতে হলে ওনারা স্বাধীন বিচার বিভাগ দিবেন কেন আপনাকে? কেন স্বাধীন বিচার বিভাগ দিবেন আমাকে বুঝান। এটা তো হবে না, আমি যে বুঝি না এটা কেমনে হবে। আপনি আমাকে খালি কয়েকটা দেখাচ্ছেন উল্টা পাল্টা, বুঝছেন, যে ও একবার অনুপাতিক হবে না দ্বিকক্ষ হবে, এগুলো বলা হচ্ছে। আসল জায়গা যেটা ক্রাক্স, আমরা কি চাইছি? আমরা চাই, অবশ্যই আমরা চাই নির্বাচন হোক, কিন্তু আমরা কি চাই? আমরা চাই দুর্নীতিটা না হোক এইরকম ভাবে, আমরা তো এইটা চাই। আমরা চাই শিক্ষক শিক্ষাটা দিবে, পুলিশ আমাকে নিরাপত্তাটা দিবে। কিন্তু ওনারা তো বলছে যে, আলী রিজা সাহেব বলছে যে জনগণের মতামতের প্রতিফলন হবে। আসলে কি জনগণের মতামতের প্রতিফলন হচ্ছে? যে পয়েন্টগুলোকে ওনারা দাঁড় করেছেন সংস্কারের জন্য, সেটা কি জনগণের বক্তব্য? না 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 না, এগুলো জনগণের বক্তব্য না। ওনারা জনগণের বক্তব্য মানে ওনারা এগুলো পিক করছেন, এটা জনগণ। আমি তো আপনাকে যেটা বলছি এটা হচ্ছে জনগণের বক্তব্য। আমি একবার এক জায়গায় বসে একটা রাস্তায় 10-12 জনের সাথে বসেছি, বসে আমি, এটা হাসিনার সময়ের কথা, আমি বলতেছি বাংলাদেশের 1 নম্বর সমস্যা কি বলেন, একটা সমস্যা, বেশি বলতে পারবেন না। বিশ্বাস করেন, একজন ছাড়া বাকি সবাই বলল দুর্নীতি। সবাই বলল দুর্নীতি। দুর্নীতি হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যা বলে মানুষ মনে করে। সেই দুর্নীতির ব্যাপারে কোনো কথা নাই। এই যে এই সরকার যে আসছে, সেই সরকার তো দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, যেটুকু আমরা যা জানতে পারছি, অর্থাৎ যে বড় যে সমস্ত ইস্যু, সেগুলোতেই কিন্তু কোনো সংস্কার হবে না। আপনি আরেকটা জিনিস মনে রাখেন, আরেকটা জিনিস দেখেন, সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে আপনার ক্ষমতা কমায় দেওয়া, নিজের ক্ষমতা কমানো, এটা সংস্কার। আপনি যদি আপনার ক্ষমতা বাড়ান, একটা পরিবর্তন করে, আমি ওটাকে সংস্কার ধরবো না। বাংলাদেশে একমাত্র আসলে সেই হিসেবে সংস্কার হয়েছিল কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ যে আপনি নির্বাচনের সময় করতে পারবেন না, কারচুপি করতে পারেন, যাতে না পারেন সেই জন্য কেয়ারটেকার। দেখেন এটা থাকছে, এটা থাকছে, থাকে না। আচ্ছা, আরেকটা কথা বলি, সংস্কার,
এই যে চেক এন্ড ব্যালেন্স ওনারা তৈরি করতেছেন না, ওনারা তো তৈরি করে, এটাকে তো চেক এন্ড ব্যালেন্স বলে, হ্যাঁ, একে একটু পাওয়ার, ওকে একটু কমানো, এই তো। এইটার বাইবেল, এটার প্রথম কে, এটা সবচেয়ে ভালো সিস্টেম কে বানাইছে? আমেরিকা বানাইছে। এটা তো যুক্তরাষ্ট্রের সিস্টেম। আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিক আলী রিয়াজ তো ওটি বানানোর চেষ্টা করতেছে, রাইট? তো যুক্তরাষ্ট্রেতে এখন ডোনাল্ড ট্রাম্প যে বসে আছে, উনি কোন চেক এন্ড ব্যালেন্স মানতেছে? চেক এন্ড ব্যালেন্স উনাকে আটকানো যাচ্ছে? কিছু হচ্ছে না। আপনি এই যে সংস্কার এই যেভাবে বানাইতেছেন, এটা কিন্তু সবসময় কাজ করবে না। কারণ আপনার এর মধ্যে আপনার সংস্কৃতির ব্যাপার আছে, আপনার আপনার ন্যায় অন্যায় বোধের ব্যাপার আছে, কালচারের ব্যাপার আছে। আচ্ছা, এটা গেল আপনার মানে তাদের সংস্কার কমিশনের, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আজকেও দেখলাম যে বিএনপি থেকে তারেক রহমান বলল যে আমরা মানে পরিষ্কার করে বলছি, আমরা যেটা কথা দিয়েছি সেটা আমরা করব, মানে ওনার উপর আস্থা বা কমিটমেন্ট রক্ষা করবে, এটা উনি বলছেন। কিন্তু জামাতের অবস্থা কিন্তু আমরা মানে এক একদিন এক এক ভাবে অবস্থান নিতে দেখছি। আমি জানি না, আপনি মানে আপনাদের থেকে আমি আসলে শুনতে চাই, কারণ যেহেতু তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে দেখা করে গেছেন, এরপরে ওনারা একটুখানি মানে চাপাচ্ছিলেন, তারপরে আমরা দেখলাম যে উনি বললেন যে রোজার আগে নির্বাচনের কথা, আবার গত কালকে বা তার আগের দিন উনি বললেন যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়ার কথা। তো আসলে জামাতের অবস্থান এখন কোথায়? জামাতের অবস্থান তো এক এক সময় এক এক রকম হয়, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে, এবং একটা জিনিস আমি মনে করি, বাংলাদেশ এখন একটা অচল অবস্থার মধ্যে যে পড়ছে, আমরা এখন একটা অচল অবস্থায় পড়েছি। কারণ আমাদের বিএনপি এবং জামাত দুইজনের মধ্যেই এক ধরনের ভারতের প্রতি নতজানু হওয়ার এক ধরনের দেখা যাচ্ছে, আপনার লক্ষণ দেখা যাচ্ছে। ইলিয়াস হোসেনের একটা ভিডিওতে মানে উনিও বলছিলেন, আমি হ্যাঁ, যদিও ভিডিওটা দেখিনি, আমি জাস্ট হেডিংটা দেখেছি। আমরা তো আগে শুনেছি যে মানে বিএনপির কথা আমরা আগে শুনেছি, কিন্তু এখন ভারতও, সরি, এখন জামাতও এটার মধ্যে। জামাত নিয়ে আমরা অনেকদিন আগে থেকেই বলছিলাম, অন্যান্য ভাবেও, এবং আপনি দেখছেন যে সেদিক দিয়ে আবার তাদের মধ্যে আমরা মনে করি যে এই যে চাঁদাবাজি, এই যে দখলদারিত্ব, এইটা অবশ্যই বিএনপি সবচেয়ে বেশি, কিন্তু জামাতও কিন্তু কিছু কিছু করেছে। এনসিপির মধ্যে যাদেরকে যেই সমস্ত ছাত্র নেতারা ছিল, আমরা কি দেখলাম যে তাদের মধ্যে এখন আমরা দেখলাম যে তাদের মধ্যে থেকে বের হয়ে আসছে যে কি ধরনের আপনার দুর্নীতি হচ্ছে। আমাদের আসলে যারা আহত হয়েছে, আপনি আহতদেরকে দেখেন, তারা কিন্তু জনতার অংশ। আমাদের 80% যে আহত কিন্তু জনতা, তাদেরকে এই জন্য কিন্তু তারা কিন্তু চিকিৎসা তেমন পায় না, যেহেতু তারা জনতা। ভালো ভালো যারা ভালো ঘরে ছিল তারা কিন্তু মোটামুটি পেয়ে গেছে, বাইর হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এটার কোনো কৃতিত্ব পায়নি। তাদের উপর দিয়ে যেই ছাত্ররা বসেছে, তাদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতির এক ধরনের প্রবণতা। এখন আপনি এনসিপি কেও আপনি তার উপরে মানে আস্থা নিতে পারছেন না, বিএনপির উপরে পারছি না, জামাতের উপরে পারছি না। এই হচ্ছে আমার রাজনৈতিক। আবার অন্যদিকে আমাকে যেই একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট বা একটা কর্পোরেট গভর্নমেন্ট এসে আমার এখানে বসছে, তারা কিন্তু আমাদের হাসিনার প্রেতাত্ম থেকে ছড়ায় নাই, তারা কোনো বিপ্লবী সরকার না, তারা আমাদের কোনো দুর্নীতি বিরোধী সেই রকম কিছুই করছে না। আমাদেরকে এখনো পুলিশ কি বলে ঠিক মতো আমরা আইন শৃঙ্খলা বাহিনী দাঁড় করাতে পারিনি। আমাদের শেয়ার মার্কেট ধসে পড়ে রয়েছে, আমাদের প্রবৃদ্ধি এখন বলা হচ্ছে 3.5% হবে, আমাদের অর্থনীতি ভেঙে পড়তেছে। আমরা কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদেরকে আমরা ইয়ের থেকে, মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার থেকে, হ্যাঁ, আমরা অনুপ্রেরণামূলক খালি কতগুলো মোটিভেশনাল টক ছাড়া আমরা কিন্তু ওনার থেকে কোনো দিক নির্দেশনামূলক কোনো কাজ পাচ্ছি না, যে আমরা এইভাবে এটা শেষ করে ফেলবো। সুতরাং আমরা এখন একটা বিশাল অচলাবস্থায় আছি, এইটুকু বলে আমি এখন আপাতত শেষ করছি।